ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে DS-13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপার থেকে একটি প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 নম্বরে 250 ওয়ার্ডের অ্যান্সার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরবো। তা দেখো, ব্রিটিশ সরকার ভারতবর্ষেও যখন শাসন করে তখন তারা শাসন ও বিভাজনের নীতি নেয়, যাতে তারা ভারতবর্ষের ইংরেজদের যে শাসন, সেই শাসনকে তারা আরও বেশি শক্তিশালী করতে পারে, আরও বেশি মজবুত করতে পারে। এই কারণে ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার নীতি নেয়, যাতে করে এই বিভিন্ন সম্প্রদায় একসাথে একটা জায়গায় মিলিত না হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে না পারে। যদি ভারতের সমস্ত জনজাতি একসাথে যৌথভাবে জাতীয় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তখন ব্রিটিশদের এদেশে থাকা কিন্তু খুবই অসুবিধা হয়ে পড়বে। এই জন্য ব্রিটিশ সরকার এদেশে এই বিভাজনের নীতি নেয়, অর্থাৎ এক জাতি থেকে আরেক জাতির মধ্যে বিভাজন তৈরি করার নীতি নেয়। খুব সুচারুভাবে ব্রিটিশরা এই নীতি ভারতবর্ষে প্রয়োগ করে। এই উদ্দেশ্যে ভারতবর্ষে যারা সংখ্যালঘু সম্প্রদায়, সেই সংখ্যালঘু সম্প্রদায়কে আলাদাভাবে নির্বাচনের অধিকার দেওয়া হয়, এবং এক্ষেত্রে যে ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড করেছিলেন 1932-এর 16ই আগস্ট, যে ভারতবর্ষের যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা পৃথক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, পৃথকভাবে। এই ঘোষণা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত। কি বলা ছিল এই নীতিতে? এতে বলা হয় যে ভারতে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ এই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়গুলো তারা পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ মুসলিমদের জন্য সংরক্ষিত আসনে শুধু মুসলিমরাই অংশগ্রহণ করবে, বা শিখদের নির্দিষ্ট আসনে শুধু শিখেরাই সেখানে অংশগ্রহণ করতে পারবে। আর হিন্দুদের উদ্দেশ্যে বলা হয় যে হিন্দুরা দুটি ভাগে ভাগ হবে। একটি হচ্ছে বর্ণ হিন্দু, যারা উচ্চ বর্ণের হিন্দু, আরেকটি হচ্ছে দলিত শ্রেণীর হিন্দু, অর্থাৎ যারা নিম্ন বর্ণের হিন্দু। এছাড়াও অস্পৃশ্যদেরও কিন্তু আলাদা করে আরেকটি ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ হিন্দুদের মধ্যে উচ্চ বর্ণের হিন্দু, নিম্ন বর্ণের হিন্দু এবং অস্পৃশ্য, এই 3 ভাগে ভাগ করে বলা হয়, এবং এরা পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া কোনো ক্ষেত্রে বা কোনো নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র অস্পৃশ্যরাই ভোট দিতে পারবে, এমন কথাও বলা হচ্ছে। এখন এই নীতি ঘোষণার কেন করা হলো, তার একটা কারণ, ব্রিটিশ সরকার এই সময় দেখে যে ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক খুব একটা ভালো নেই। কারণ 1930-এ যখন আইন অমান্য আন্দোলন হয়, তখন থেকেই কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে বিভেদটা স্পষ্ট হয়ে ওঠে। মহাত্মা গান্ধীর যে অনুচর ছিলেন খিলাফত আন্দোলনের 2 নেতা, মোহাম্মদ আলী এবং শৌকত আলী, এরা দুজন গান্ধী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, এবং আইন অমান্য আন্দোলন যখন চলে তখন এরা সম্পূর্ণভাবে আইন অমান্য আন্দোলন থেকে দূরে সরে যান, অর্থাৎ মুসলিম সম্প্রদায় আইন অমান্য আন্দোলন থেকে দূরে সরে যায়। এই মোহাম্মদ আলী এক ঘোষণায় বলেন যে জাতীয় কংগ্রেসের আন্দোলন বা মহাত্মা গান্ধীর আন্দোলন হচ্ছে মুসলিমদেরকে এই হিন্দু মহাসভার উপরে নির্ভরশীল করে তোলা। তাই মুসলিমদের পৃথকভাবে আন্দোলন করা উচিত। না জাতীয় কংগ্রেস না গান্ধী কারোর পক্ষে না গিয়ে সম্পূর্ণ পৃথকভাবে মুসলিমদেরকে আন্দোলন পরিচালনা করা উচিত, জাতীয় আন্দোলন। তার এই বক্তব্যের ফলে মুসলিমরা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেনি, এবং জাতীয় রাজনীতিতে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ স্পষ্ট হয়ে ওঠে। এটা লক্ষ্য করে 1932-এর 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, অর্থাৎ সমস্ত সম্প্রদায়ের জন্য আলাদাভাবে নির্বাচনের কথা ঘোষণা করেন। এর প্রতিক্রিয়া হয় মারাত্মক। ভারতের জাতীয় কংগ্রেস এটাকে ভালোভাবে নেয়নি, বিশেষ করে যে গান্ধীজি এর বিরুদ্ধে জারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন 20 সেপ্টেম্বর। শেষ পর্যন্ত অনুন্নত সম্প্রদায়ের নেতা, অর্থাৎ দলিত সম্প্রদায়ের নেতা আম্বেদকরের সাথে আলোচনা ক্রমে মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে 1932-এর 24শে সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় পুনা চুক্তি। এবং এই পুনা চুক্তির ভিতর দিয়ে ভারতের যে তপশিলি জনজাতি, যে দলিত শ্রেণী, তাদের আসন সংখ্যা দ্বিগুণ করা হয়। এবং এই প্রতিশ্রুতিতে আম্বেদকর এই পুনা চুক্তিতে স্বাক্ষর করেন, এবং অবশেষে গান্ধীজি
অনশন ভঙ্গ করেন। তাহলে গান্ধীজি এই অনশনের ভিতর দিয়েই হিন্দুদের মধ্যে যে অনেকগুলো ভাগ করে দেওয়া হয়েছিল সেটাকে তিনি আটকানোর চেষ্টা করেন এবং তিনি বুঝতে পারেন যে ভারতে হিন্দুদের মধ্যেও যদি আলাদা আলাদা ভাগ হয়ে যায়, উচ্চ বর্ণের হিন্দু, নিম্ন বর্ণের হিন্দু, তাহলে জাতীয় আন্দোলন মুখ থুবড়ে পড়বে। এই কারণে এই বিভাজন আটকানোর জন্য, বিশেষ করে হিন্দুদের মধ্যে বিভাজন আটকানোর জন্য তিনি আইন অমান্য আন্দোলনের দিকে গুরুত্ব না দিয়ে তিনি জারবেদা জেলে এই আমরণ অনশন শুরু করেন এবং শেষ পর্যন্ত পুনা চুক্তির ভিতর দিয়ে একটা বোঝাপড়ায় আসা যায় এই দলিত সম্প্রদায়ের সাথে এবং সিদ্ধান্ত হয় যে নির্বাচনে হিন্দুরা একসাথে যৌথভাবে অংশগ্রহণ করবে। অন্যদিকে মুসলিম লীগের ক্ষমতা কিন্তু আগের থেকে অনেক বেড়ে যায়, কারণ তাদের যে সমস্ত সাম্প্রদায়িক দাবি দাওয়াগুলো ছিল সেগুলো এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মধ্য দিয়ে সেগুলো পূর্ণতা পায়, সেগুলো সফল হয় এবং এই মুসলিম লীগ আরও বেশি আগ্রহী হয়ে পড়ে এবং তারা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। 1933 সালে চৌধুরী রহমত আলী এবং তার কিছু অনুগামীরা একটা পুস্তিকা প্রকাশ করেন, নাও অর নেভার, হয় এখন নয় তো কখনোই নয়। এই পুস্তিকায় ভারতের উত্তর পশ্চিম সীমান্তে 5টি মুসলিম প্রধান যে অঞ্চল রয়েছে, কাশ্মীর, এখানে আফগান প্রদেশ যেটা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু প্রদেশ, বেলুচিস্তান, পাঞ্জাব, এই সমস্ত জায়গাগুলোকে নিয়ে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলে। পরবর্তীকালে 1940 সালে যখন মুসলিম লীগের লাহোর অধিবেশন হয়, সেই লাহোর অধিবেশনে মুসলিম লীগের দাবি করে এই পাকিস্তান রাষ্ট্রের, অর্থাৎ পাকিস্তান, পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি পরবর্তীতে উঠে আসে। এর পিছনে মূল কারণ ছিল কিন্তু এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ভিতর দিয়ে চৌধুরী রহমত আলী পাকিস্তান রাষ্ট্রের দাবি করে। পরবর্তীকালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান রাষ্ট্রটাই সামনে চলে আসে এবং আমরা জানি যে 1947 সালে এই 40-এর পর 47 পর্যন্ত এই 7 বছর মুসলিম লীগ পাকিস্তানের দাবিকে সামনে রেখে তারা আন্দোলনে নামে এবং হিংসাত্মক আন্দোলনের নামে, সাম্প্রদায়িক আন্দোলনের নামে সারা দেশে দাঙ্গা সংগঠিত হয় এই পাকিস্তান রাষ্ট্রের দাবিকে মেনে নিতে গিয়ে এবং এই দাঙ্গা বিধ্বস্ত ভারতবর্ষ শেষ পর্যন্ত বিভক্ত হয়, ভারত বিভাগ হয় এবং ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্র তৈরি হয়। এই সব কিছুর মূলে ছিল এই ব্রিটিশ সরকারের শাসন এবং বিভেদ নীতি, যার বহিঃপ্রকাশ ছিল এই সাম্প্রদায়িক বাটোয়ারা। এ সম্পর্কে 5 নম্বরের টিকা প্রশ্নের অ্যান্সার এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি 5 বা 7 নম্বরের টিকা প্রশ্নের জন্য অ্যান্সারটা লিখবে। ব্রিটিশ সরকার ভারতে তাদের শাসনকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালায়। এজন্য সরকার ভারতে বিভাজন ও শাসন নীতি অনুসরণ করে। সরকারের বিভাজন ও শাসন নীতিকে কার্যকর করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দের আগস্ট মাসে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের কথা ঘোষণা করেন। তার এই নীতি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত। প্যারা করে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হওয়ার আগে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে উভয় সম্প্রদায়ের বিভেদ স্পষ্ট হয়ে ওঠে। গান্ধীজির নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হলে খিলাফত আন্দোলনের 2জন অগ্রণী নেতা এবং গান্ধীজির এ সময়কার একান্ত অনুগামী বলে পরিচিত মোহাম্মদ আলী ও শৌকত আলী আইন অমান্য আন্দোলন থেকে দূরে থাকেন। 1930 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম সম্মেলনে মোহাম্মদ আলী বলেন, কংগ্রেসের আন্দোলন আসলে হিন্দুদের আন্দোলন এবং গান্ধীজির আন্দোলনের মূল উদ্দেশ্য হলো মুসলিম সম্প্রদায়কে হিন্দু মহাসভার উপর নির্ভরশীল করে তোলা। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার 1932 খ্রিস্টাব্দে 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে। এই নীতির দ্বারা এক মুসলিম, শিখ, বৌদ্ধ, ভারতীয় খ্রিস্টান, ইঙ্গো ভারতীয়, ইউরোপীয় প্রভৃতি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। অর্থাৎ এই নীতির দ্বারা মুসলিমদের জন্য সংরক্ষিত আসনে শুধু মুসলিমরা বা শিখদের জন্য সংরক্ষিত আসনে শুধু শিখরা নির্বাচিত হওয়ার অধিকার পাবে। 2, হিন্দু সম্প্রদায়কে বর্ণ হিন্দু, নিম্নবর্ণের হিন্দু বা দলিত, অস্পৃশ্য এই হিন্দু প্রভৃতি ভাগে বিভক্ত করে তাদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। 3, কোনো নির্বাচন কেন্দ্রে শুধু অস্পৃশ্য সম্প্রদায়কে ভোটদানের অধিকার দেওয়া হয়। প্যারা করে সরকার কর্তৃক সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হলে ভারতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মাধ্যমে মুসলিম লীগের যাবতীয় সাম্প্রদায়িক দাবি দেওয়া মেনে নেওয়া হয়।
শুধু বাকি থাকে সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা। ফলে আপাতত মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির ব্যাপক জয় ঘোষিত হয় এবং লীগের মানসিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পায়। অবশ্য জাতীয়তাবাদী মুসলিম নেতারা সরকারের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সমর্থন করেননি। প্যারা করে জাতীয় কংগ্রেস সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি তীব্র বিরোধিতা করে। গান্ধীজি সরকারের এই নীতির প্রতিবাদে 20 সেপ্টেম্বর জারবেদা জেলে আমরণ অনশন শুরু করলে তার জীবন রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতারা আইন অমান্য আন্দোলন পরিচালনার গুরুত্ব না দিয়ে দলিত আন্দোলনের নেতা ডক্টর বি.আর. আম্বেদকরের সঙ্গে আলোচনায় বেশি গুরুত্ব দেন। সরকারের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণার পরিপ্রেক্ষিতে দলিত নেতা বি.আর. আম্বেদকর ও গান্ধীজির মধ্যে আলোচনার পর উভয়ের মধ্যে পুনা চুক্তি 24 সেপ্টেম্বর 1932 স্বাক্ষরিত হয়। এই চুক্তি দ্বারা আম্বেদকর দলিত হিন্দুদের পৃথক নির্বাচনের দাবি ত্যাগ করেন ও হিন্দুদের যৌথ নির্বাচনের নীতি মেনে নেওয়া হয়। সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে তপশিলি সম্প্রদায় যতগুলি আসন পেত তার দ্বিগুণ আসন তাদের জন্য সংরক্ষিত হয়। গান্ধীজি 26 সেপ্টেম্বর অনশন ভঙ্গ করেন। প্যারা করে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণার পর লীগের পৃথক পাকিস্তানের দাবি আরও জোরালো হয়। 1933 খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী ও তার অনুগামীরা এখন অথবা কখনো নয়, নাও অর নেভার শীর্ষক 4 পাতার এক পুস্তিকায় ভারতের মুসলিম অধ্যুষিত 5টি প্রদেশ, পাঞ্জাব, আফগান প্রদেশ বা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, কাশ্মীর, সিন্ধু এবং বেলুচিস্তান নিয়ে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি জানান। কিছুকাল পরে তিনি পাকিস্তান জাতীয় আন্দোলন শুরু করেন। কিছুকাল পরে 1940 খ্রিস্টাব্দে লীগের লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি জানানো হয়। ব্রিটিশ সরকার সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িক বিভেদ বহুগুণ বৃদ্ধি করে। সাম্প্রদায়িক বিভেদের কারণে ভারত বিভাজন অনিবার্য হয়ে পড়ে। তো এই ছিল সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির উপরে 5 নম্বর টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।